গাজার দিকে ছুটে চলা গ্লোবাল ফ্লোটিলার সর্বশেষ জাহাজও আটকে দিল ইসরায়েল। আটককৃতদের নেওয়া হয়েছে কারাগারে। প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, তীব্র নিন্দা বাংলাদেশের। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাস। শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি পুতিনের। দুই দেশের সম্পর্ক অবনতির আশঙ্কা। যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর। 4 দিনে নিহত 12, আহত 2 শতাধিক। আন্দোলনের নেতাদের সঙ্গে প্রশাসনের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক। এবং শাটডাউনের দ্বিতীয় দিনেও যুক্তরাষ্ট্রে অচলাবস্থা। 7.5 লাখ সরকারি কর্মীকে কাজে যোগ না দেওয়ার নির্দেশ। খাদ্য সহায়তা বন্ধের ঝুঁকিতে 70 লাখ মার্কিন নাগরিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভূমধ্যসাগরের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল ইসরায়েল। আটক করা হয় কয়েকশো অধিকার কর্মীকে, রাখা হয়েছে কারাগারে। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার জাহাজের বহর গাজার দিকে যাচ্ছে। দ্য ম্যারিনেট গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে আশার আলো দেখালেও সবশেষ এই নৌযানটিও আটকে দিল দখলদার ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ইতালির সিসিলি থেকে ছেড়ে গাজা অভিমুখে চলছে অন্তত 10টি জাহাজের বহর। এর মধ্যে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন বাংলাদেশি অধিকার কর্মী ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের একের পর এক নৌযান লক্ষ্য করে আক্রমণ চালায় ইসরায়েলি নৌবাহিনী। 42টি নৌযান থেকে আটক করা হয় কয়েকশো অধিকার কর্মীকে। তাদের আশদোদ বন্দর হয়ে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে নেওয়া হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান। আটকের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নৌবহরের যাত্রীদের ইউরোপে পাঠানো হবে। অধিকার কর্মীদের সাধারণত কয়েকদিনের মধ্যেই ফেরত পাঠানো হয়। অতীতে দীর্ঘমেয়াদে কারাগারে রাখার ইতিহাস না থাকলেও এবার ইসরায়েলের কট্টরপন্থী নেতারা বলছে যারা বারবার এমন পদক্ষেপে অংশ নিচ্ছে তাদের দীর্ঘদিন আটকে রাখা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছে আইনিভাবে ইসরায়েল চাইলে কয়েক মাস বা কয়েক বছরও আটকে রাখতে পারে, তবে নির্ধারিত সাজা হলো বহিষ্কার। একই সঙ্গে ইসরায়েলে প্রবেশে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, যেটা আগেও অনেকে 100 বছরের জন্য পেয়েছেন। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। স্পেনের মাদ্রিদে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। এদিকে তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো, কলম্বিয়া। শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। আটক কর্মীদের ক্ষতি না করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত মানুষ। ব্যানার প্ল্যাকার্ড হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি জানান তারা। পাশাপাশি আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিকে স্পেনের বার্সেলোনায় দোকানপাট ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালায় বিক্ষুব্ধরা। একই দিন তিউনিসিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করে শত শত আন্দোলনকারী। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। আমরা এখানে এসেছি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংহতি জানাতে। আন্তর্জাতিক জলসীমায় তাদের অপহরণ করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।
المطار في الكيان الصهيوني. বিক্ষোভ হয়েছে গ্রিসের এথেন্স শহরেও। ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে গাজামুখী নৌযান আটকের প্রতিবাদ ও কয়েকশো অধিকার কর্মীর মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। আমরা চাই সব কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। ফিলিস্তিনি রাষ্ট্রকে 1967 সালের সীমান্তে স্বীকৃতি দিতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সব সহযোগিতা বন্ধ করতে হবে। ফ্রান্সের প্যারিসের রিপাবলিক স্কয়ারে জড়ো হয়ে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। গাজামুখী ত্রাণবাহী নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। একই দিন ইতালির রোমের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিক্ষোভের পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। এদিকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ও রিও ডি জেনেরোতে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজারো মানুষ। আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা। তারা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হয়ে শহরের প্রধান সড়কের যান চলাচল বন্ধ করে দেন। আন্দোলনকারীদের মতে এটি গাজার চলমান গণহত্যা ও ফ্লোটিলা আটকানোর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নিতে মিশর সহ বিভিন্ন দেশ হামাসকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে সাধারণ ফিলিস্তিনিরা মনে করেন, ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল। গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধে 20 দফার একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে গাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। 20 দফার প্রস্তাবে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত রয়েছে। ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও 20 দফার পরিকল্পনা মেনে নিতে হামাসকে 3 থেকে 4 দিনের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। হামাসের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে দ্রুতই তাদের অবস্থান ঘোষণা করবেন। ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান উদ্দেশ্য বলেও জানান হামাসের ওই শীর্ষ নেতা। এদিকে হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে জোর চেষ্টা চালাচ্ছে মিশর, কাতার এবং তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, হামাস যদি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বলেন, হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে। গাজার চলমান পরিস্থিতিকে জাতিগত নিধন ও গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যেতে ইসরায়েলকে আর কোনো অজুহাতের সুযোগ দেওয়া যাবে না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপের ড্রোন আতঙ্ক, সব ইস্যুতেই কড়া অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম $100 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং ন্যাটো ইস্যুতেও মতামত তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে ভালদায় ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দেন তিনি। বলেন, বৈশ্বিক অর্থনীতিতে রুশ জ্বালানি অপরিহার্য। তেল সরবরাহ বন্ধ হলে ব্যারেল প্রতি দাম অনায়াসে $100 ছাড়াবে, যার প্রভাব পড়বে ইউরোপ ও এশিয়ার বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ, ভারত ও চীনকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধে চাপ দিচ্ছেন, যাতে মস্কোর যুদ্ধ অর্থায়ন ব্যাহত হয়। বলেছেন, অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ পরীক্ষা চালালে রাশিয়া পারমাণবিক পরীক্ষা করবে। আগামী বছর নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ওয়ারহেড সীমিত রাখার অঙ্গীকার নবায়নের প্রস্তাব দেন তিনি। তবে ওয়াশিংটন রাজি না হলে রাশিয়ার নতুন অরেশনিক ক্ষেপণাস্ত্র জটিলতাকে সমীকরণে আনতে হবে বলে ইঙ্গিত দেন। চীন, ব্রিটেন ও ফ্রান্সকেও ভবিষ্যৎ আলোচনায় অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নেন পুতিন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ইউক্রেনকে রাশিয়ার গভীরে জ্বালানি স্থাপনায় হামলার জন্য গোয়েন্দা তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস।
যদিও ট্রাম্প প্রশাসন এখনও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, কিয়েভের অনুরোধ ট্রাম্প বিবেচনায় রেখেছেন। পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, টমাহক সরবরাহ করা হলে নতুন করে উত্তেজনা তৈরি হবে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরেও হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেন বারবার প্ল্যান্টের কাছে হামলা চালিয়ে বিপজ্জনক খেলা খেলছে। রাশিয়া যদি পাল্টা প্রতিশোধ নেয় তবে কিয়েভ নিয়ন্ত্রিত পারমাণবিক স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে প্ল্যান্টটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জরুরি ডিজেল জেনারেটরে চলছে। ডেনমার্কে বিমানবন্দর বন্ধ এবং পোল্যান্ডের ন্যাটো সীমান্তে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকেও ভিত্তিহীন আতঙ্ক বলে উড়িয়ে দেন পুতিন। তার দাবি, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে এই আতঙ্ক ছড়িয়ে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আড়াল করছে। ন্যাটো আক্রমণের ভয়কে তিনি অকল্পনীয় আখ্যা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের আগ্রহ প্রকাশ করেন পুতিন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার জার্মানির মিউনিখ বিমানবন্দরে ড্রোনের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয় কার্যক্রম। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10টার পরপরই 17টি ফ্লাইট স্থগিত করা হয়। পাশাপাশি 15টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশিরভাগই জার্মানির স্টুটগার্ট, নুরেমবার্গ ও ফ্র্যাঙ্কফুর্ট আর পাশের দেশ অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আগত। এতে বিপাকে পড়েন প্রায় 3000 যাত্রী। চলতি বছরের প্রথম 6 মাসে প্রায় 2 কোটি যাত্রী সেবা নিয়েছেন বাভারিয়ার এই বিমানবন্দর থেকে। এর আগে গত সপ্তাহে ডেনমার্কের একাধিক বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। নিরাপত্তাজনিত কারণে পরবর্তীতে সব বেসামরিক ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুন, পাওয়া যায়নি হতাহতের খবর। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর। টানা 4 দিন ধরে চলা বিক্ষোভে 12 জন নিহত ও 2 শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে পাঠানো উচ্চ পর্যায়ের কমিটি বৈঠক করেছেন মুজফফরাবাদের অধিকার আন্দোলনের নেতাদের সঙ্গে। শুক্রবারও আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খাদ্য, বিদ্যুৎ ও অন্যান্য সেবায় ভর্তুকির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর। স্থানীয় সময় বুধবার আন্দোলন ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। এতে প্রাণ হারান বেশ কয়েকজন, আহত হন 2 শতাধিক। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সোমবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভের 4র্থ দিনেও রাজধানী মুজফফরাবাদে চলছে অবরোধ, ধর্মঘট আর যোগাযোগ বিচ্ছিন্নতা। ইন্টারনেট ব্ল্যাকআউট ও পরিবহন বন্ধ হওয়ায় স্থবির জনজীবন। সরকারি অফিস খোলা থাকলেও কর্মচারীরা গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা মোটরসাইকেল ভাড়া করে কাজে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে টানা সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে ইসলামাবাদ থেকে পাঠানো উচ্চ পর্যায়ে সরকারি প্রতিনিধি দল বৈঠক করেন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতাদের সঙ্গে। শুক্রবারও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সরকারি নেতারা বলছেন, পাকিস্তানের শত্রুরা অস্থিরতার সুযোগ নিতে চাইছে, তাই সংলাপের মাধ্যমেই সমাধান জরুরি। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন। এরই মধ্যে 7.5 লাখ সরকারি কর্মীকে কাজে যোগ দিতে না করেছে মার্কিন প্রশাসন। গণছাঁটাইয়ের জন্য একাধিক সংস্থাকে লক্ষ্য করে এরই মধ্যে তালিকা প্রস্তুত করেছে হোয়াইট হাউস। এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য সহায়তা বন্ধের ঝুঁকিতে পড়তে পারেন প্রায় 70 লাখ মার্কিন নাগরিক। এদিকে শাটডাউনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক শিরোনামে যুক্তরাষ্ট্রের শাটডাউন। এই অচলাবস্থা আগামী সপ্তাহে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ স্থানীয় সময় শুক্রবার সিনেটে রিপাবলিকান সমর্থিত অস্থায়ী বাজেট বিল ফের আটকে দিতে পারেন ডেমোক্র্যাটরা। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, দ্রুত শুরু হতে পারে সরকারি চাকরির হাজারো কর্মী ছাঁটাই। একাধিক সংস্থাকে লক্ষ্য করে এরই মধ্যে তালিকা প্রস্তুত করেছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, শাটডাউনে স্থগিত হয়েছে বৈজ্ঞানিক গবেষণা, আর্থিক তদারকি এবং নানা অর্থনৈতিক প্রতিবেদন। প্রায় 7.5 লাখ সরকারি কর্মীকে কাজে যোগ না দিতে বলা হয়েছে। শাটডাউন যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায় 70 লাখ মার্কিন নাগরিক খাদ্য সহায়তার ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে OAN টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডেমোক্রেটদের কারণে ফেডারেল কর্মীরা চাকরি হারাতে পারেন আর তাদের পছন্দের কিছু প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে নতুন শুল্ক থেকে বছরে $1 ট্রিলিয়ন পর্যন্ত রাজস্ব আসতে পারে, যা দিয়ে ঋণ পরিশোধের পাশাপাশি নাগরিকদের জন্য $1,000 থেকে $2,000 সামাজিক নিরাপত্তা ভাতা দেয়া যাবে। Crazy Democrats are using
তারা রাজনৈতিক মানুষ, তারা কাউকেই চায় না। পুরো বিষয়টাই একটা পাগলামি। যখন স্পষ্ট জালিয়াতি ধরা পড়ে তখন সেটার সমাধান করা উচিত। ডেমোক্র্যাটরা কিছুই পরিবর্তন করতে চায় না। এদিকে ডেমোক্রেট লিডার হাকিম জেফরিস জানিয়েছেন তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে দরকার বিশ্বস্ত অংশীদার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি রিপাবলিকানরা আলোচনায় বসার ন্যূনতম আগ্রহ দেখায়নি। ডোনাল্ড ট্রাম্প আর রিপাবলিকানরা স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকার বন্ধ করতে চায়, তারা মার্কিনদের কষ্ট দিতে চায়, তারা প্রতিশোধমূলক রাজনীতিতে লিপ্ত রয়েছে। মার্কিন শাটডাউন ঘিরে তীব্র সমালোচনা করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস। বলেন ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানরা সংকট সমাধানের বদলে রাজনৈতিক খেলায় মেতে উঠেছেন। সমাধানের টেবিলে ফেরার বদলে ভাইস প্রেসিডেন্ট বর্ণবাদী মিম শেয়ার করছেন বলেও অভিযোগ করেন তিনি। শাটডাউনের প্রভাব পড়তে শুরু করেছে নাগরিকদের জনজীবনেও। বন্ধ হয়ে গেছে ফেডারেল ফান্ডে চলা বেশ কিছু প্রতিষ্ঠান। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে ছুরি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন, তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বৃহস্পতিবার উপাসনালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ। 35 বছর বয়সী জিহাদ আল সামি সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে পুলিশ। তদন্তের জন্য 60 বছর বয়সী এক নারী সহ 3 জনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ম্যানচেস্টারের হিটন পার্কে ইহুদি উপাসনালয়ের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়া হয়। এরপর ছুরি নিয়ে চালানো হয় এলোপাতাড়ি হামলা। এতে কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে হামলাকারীর শরীরে একটি ডিভাইস বাঁধা ছিল, যা পরে অকার্যকর বলে নিশ্চিত করা হয়। উপাসনালয়ে প্রবেশের আগে নিরাপত্তারক্ষী ও উপস্থিত লোকজনের সাহসী প্রতিরোধে বড় ধরনের হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। আশেপাশের এলাকা নিরাপদ ঘোষণার আগে উপাসনালয়ের ভেতরে শতাধিক মানুষ আটকে ছিলেন। এমন সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে শোক নেমে এসেছে। জরুরি বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বৈঠক শেষে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি প্রতিশ্রুতি দেন দেশ জুড়ে বাড়তে থাকা ইহুদি বিদ্বেষ ও ঘৃণা শক্তভাবে দমন করা হবে। হামলার ঘটনায় গভীর শোক জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শীতের শুরুতেই ভয়াবহ তুষারপাতের কবলে বসনিয়া। 8 ইঞ্চি তুষারে ঢেকেছে বাড়িঘর, রাস্তাঘাট, বন্ধ যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি। মরক্কোয় জেনজি প্রজন্মের সরকার বিরোধী বিক্ষোভে 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রবাত ও অন্যান্য শহরে বিক্ষোভকারীরা ব্যাংক জ্বালিয়ে দেয়, পাশাপাশি দোকান লুট ও যানবাহন ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। 1000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্যা সমাধানে সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন মরক্কোর প্রধানমন্ত্রী। দেশটিতে আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বরাত ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী বিক্ষোভ। বিভিন্ন ব্যাংকে অগ্নিসংযোগের পাশাপাশি দোকানপাটেও করা হয় লুটপাট। এই ঘটনায় আহত হন 3 শতাধিক, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। এরই মধ্যে 1000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য সংলাপে প্রস্তুত বলে জানিয়েছেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আকনুচ। বলেন দেশজুড়ে অস্থিরতা অব্যাহত থাকায় নতুন করে সামাজিক ও অর্থনৈতিক নীতি নেয়ার পরিকল্পনা করছে সরকার। এদিকে মরক্কোর প্রধানমন্ত্রীর সংলাপের আগ্রহ প্রকাশকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সরকারকে আইনের শাসন বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল তদন্তের আহ্বান জানান তিনি। এ সময় বিক্ষোভকারীদের প্রতিও শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গেল 28 সেপ্টেম্বর থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেন জেনজিরা। দেশটির প্রধানমন্ত্রী আজিজ আকনৌচের পদত্যাগের দাবি করেন তারা। বিক্ষোভকারীরা জেনজি 212 নামের একটি যুব সংগঠনের মাধ্যমে টিকটক, ইনস্টাগ্রাম ও গেমিং অ্যাপ ডিসকর্ড ব্যবহার করে আন্দোলন সংগঠিত করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফ্রান্স জুড়ে একযোগে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। সরকার ঘোষিত ব্যয় সংকোচন ও সামাজিক সুবিধা স্থগিতের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে এই আন্দোলনে বন্ধ হয়ে যায় আইফেল টাওয়ারও। ইউনিয়নগুলো বলছে নতুন প্রধানমন্ত্রীর কাছে এখনই বার্তা পৌঁছে দিতে হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর থেকে প্যারিস সহ 200টির বেশি শহরে বিক্ষোভে অংশ নেন অন্তত 1,95,000 মানুষ। সামাজিক ভাতা স্থগিত ও ব্যয় সংকোচনের প্রস্তাব বাতিলের দাবিতে রাজপথে নামেন শ্রমিক, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তরা। ফ্রান্সের প্রধান 4টি ইউনিয়ন এই কর্মসূচি ডাকে। তাদের দাবি, পূর্বসূরির রেখে যাওয়া বাজেট প্রস্তাব কার্যকর হলে নিম্ন আয় ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আরও ভেঙে পড়বে। তাই ব্যয় সংকোচনের বদলে ধনীদের উপর বাড়তি কর চাপানোর আহ্বান জানানো হচ্ছে। গত মাসে দায়িত্বে নেয়া প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এখনও বাজেটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেননি। মন্ত্রিসভা ঘোষণাও বাকি। এই অবস্থায় বারবার রাজপথে নেমে চাপ তৈরি করছে ইউনিয়নগুলো। তাদের মতে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, তাই সরকারকে সতর্কবার্তা পাঠাতে চাচ্ছেন তারা। প্যারিসের প্লাস দ্য ইতালি থেকে মিছিল শুরু হলে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ার। ঝুলানো হয় একটি নোটিশ যেখানে বলা হয় ধর্মঘটের কারণে আজ প্রবেশ বন্ধ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা গেটের সামনে দাঁড়িয়েই হঠাৎ জানতে পারেন এই খবর। তবে নিচের প্রাঙ্গণ খোলা ছিল। অনেকে শুধু বাইরের প্রাঙ্গণে ঘুরেই সন্তুষ্ট হতে বাধ্য হয়েছেন। প্যারিসের ভেতরেই 85,000 মানুষের বিক্ষোভের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেল কর্তৃপক্ষ জানায়, উচ্চগতির ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আঞ্চলিক লাইনে বিঘ্ন দেখা দেয়। মেট্রো আংশিকভাবে চালু ছিল। সীমিত পরিসরে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরাও কর্মবিরতিতে যোগ দেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। লস অ্যাঞ্জেলেসে একটি তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের মালিকানাধীন তেল পরিশোধনাগারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও দমকল বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে পুরো স্থাপনা। ভয়াবহ আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় সমুদ্র সৈকত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 24 কিলোমিটার দূরে 1911 সালে তৈরি করা হয় শেভরনের তেল পরিশোধনাগার। ভারতের মধ্যপ্রদেশে একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে দুর্গাপূজা উৎসবে দেবীর প্রতিমা বিসর্জনের পথে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের ভেতর একজনের অবস্থা গুরুতর। নিহতদের দেহ উদ্ধার করে পান্ডোনা শহরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছেন। শীতের শুরুতে ভয়াবহ তুষারপাতের কবলে বসনিয়া। বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়। শুভ্র চাদরে ঢেকে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। কয়েক ঘন্টার মধ্যেই 8 ইঞ্চি পর্যন্ত তুষার জমে যায়। তীব্র তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশটির ইতিহাসে এবারের গ্রীষ্মকালে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করে। আবার শীত শুরুর পরপরই তীব্র তুষারপাতে বিস্ময় প্রকাশ করেছে বসনিয়ার সাধারণ মানুষ। বছরের প্রথম তুষারপাত উপভোগ করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন পর্যটকরা। আগামী কয়েকদিন ভারী তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস বসনিয়ার আবহাওয়া বিভাগের। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক সময়। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক সম্পদ অর্জনের নতুন রেকর্ড করেছেন। বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির নিকট এখন নিট সম্পদ $500 বিলিয়ন ছাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের প্রশাসন থেকে সরে কাজে মনোযোগ দেওয়ায় টেসলার শেয়ার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ধনী হিসেবে নতুন রেকর্ড গড়লেন ইলন মাস্ক। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন বেশি সম্পদের মালিক হয়েছেন তিনি।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং তার অন্য ব্যবসার শেয়ারের দাম বাড়ায় এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি। বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ $500.1 বিলিয়ন পৌঁছে গিয়েছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার সূচক জানিয়েছে। তবে দিন শেষে তা সামান্য কমে $499 বিলিয়ন নেমে আসে। টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এবং রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স এর শেয়ার মূল্য সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় 12% শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম 20% বেশি বেড়েছে। বুধবার নিউ ইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে 3.3% বেশি দামে লেনদেন হয়। কিছুটা অস্বাভাবিকভাবেই নতুন বছর শুরু হয়েছিল টেসলার কর্ণধার ইলন মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়ে নানা ধরনের বিতর্কের জন্ম দেন তিনি। পরবর্তী সময়ে সেখান থেকে ফিরে টেসলার বিকাশে পূর্ণ মনোযোগ দেন এই ধনকুবের ইলন মাস্ক। বিশ্লেষকরা মনে করছেন তিনি সেখান থেকে সরে এসে কাজে মনোযোগ দেওয়ায় টেসলার শেয়ার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। ভেনেজুয়েলায় 2 মাস আগ থেকেই শুরু হয়েছে বড়দিন উদযাপন। রাজধানী কারাকাসে আলোকসজ্জার পাশাপাশি আয়োজন করা হয় নাচ গানের, যা আগামী বছর জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে। ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির প্রসারের লক্ষ্যে 2013 সাল থেকে প্রতি বছর 1 অক্টোবর থেকে বড়দিন আয়োজন করে ঘোষণা দেয় মাদুরো সরকার। তবে ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন রণতরী মোতায়েনের জেরে উৎসব উদযাপনের মধ্যেও উদ্বেগ কাজ করছে বাসিন্দাদের মধ্যে। চারিদিকে উৎসবের আমেজ। ভবন থেকে দেয়াল, আলোকসজ্জা থেকে বাদ পড়েনি কোনো কিছু। আলো ঝলমলে এই দৃশ্য ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের। দেশটিতে 1 অক্টোবর থেকে শুরু হয়েছে বড়দিন উদযাপন। প্রতি বছর 25 ডিসেম্বর বড়দিন হলেও ভেনেজুয়েলায় বড়দিন উদযাপন শুরু হয় অক্টোবর থেকে, যা জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলে। ছুটি থাকায় শিশু কিশোর থেকে বয়স্ক সবাই মেতে ওঠেন আনন্দে। প্রার্থনার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে লাইভ কনসার্ট শোনা, নাচ, খেলাধুলা, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে সময় কাটান তারা। এমন আয়োজনে সব বয়সী মানুষের মধ্যে সুখ, শান্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে বলে মনে করেন দেশটির বাসিন্দারা। আজ থেকে ভেনেজুয়েলায় বড়দিনের উৎসব শুরু। এই আয়োজন আমাদের ঐক্যবদ্ধ করে, যা দেশের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের মুখোমুখি হতেও পিছপা করে না। ভেনেজুয়েলায় আজ থেকে আনন্দের শুরু। আমাদের মধ্যে শান্তি আগে থেকেই ছিল, কিন্তু আজ শিশুদের জন্য বিশেষ দিন। তবে অন্যবারের থেকে এবারের বড়দিন উদযাপন ঘিরে ভেনেজুয়েলাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে দুশ্চিন্তাও। এই উৎসব এমন এক সময় শুরু হলো যখন ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন রণতরী ঘাঁটি গেড়ে বসেছে। বিদেশি শক্তির উপস্থিতির কারণে যে কোনো মুহূর্তে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা মাদুরো সরকারের। এমন বাস্তবতায় সবাইকে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। 2013 সালে ক্ষমতা নেয়ার পর মাদুরো সরকার অক্টোবর থেকে বড়দিন উদযাপনের ঘোষণা দেন। উৎসব মুখর পরিবেশ, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে প্রতি বছর 1 অক্টোবর থেকে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজার দিকে ছুটে চলা গ্লোবাল ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল ইসরায়েল। আটককৃতদের কারাগারে নিল ইসরায়েল। প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, তীব্র নিন্দা বাংলাদেশের। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাস। শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর। 4 দিনে নিহত 12, আহত 2 শতাধিক। আন্দোলনের নেতাদের সঙ্গে প্রশাসনের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।